মনে হচ্ছে যুদ্ধের আসলে এখনকার পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে? যুদ্ধ তো আসলে কারোই কাম্য না। আপনি এই যে বিশেষ করে ইরানের সাথে ইসরায়েল আর যে আমেরিকার যে যৌথ হামলাটা, এই হামলার ফলে এটা কতদিনে শেষ হবে আমরা কিন্তু জানি না। কারণ এর আগে একবার গত বছর 13ই জুন সেখানে 12 দিন যুদ্ধ হয়েছিল, স্বল্পমেয়াদী। তো এখন ধরেন যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে সেটার প্রভাব কিন্তু সারা বিশ্বেই পড়বে, বিশেষ করে তেলের উপর পড়বে, বিশেষ করে এবং আমাদের মতো দেশ যাদের প্রায় 1 কোটি লোক দেশের বাইরে এবং মিডল ইস্টেই 70 থেকে 80 লাখ লোক থাকেন এবং তার আবার অর্ধেক হচ্ছে সৌদি আরবে থাকেন। তো সব কিছু মিলিয়ে এটা একটা দীর্ঘমেয়াদে গেলে এটার একটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে একটা প্রভাব পড়বে। সেটা শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন সেক্টর, জ্বালানি, বিদ্যুৎ সব ক্ষেত্রেই, এবং একটার সাথে কিন্তু একটা ইন্টার রিলেটেড। সো যুদ্ধ দীর্ঘমেয়াদী হওয়া, আমরা চাই যে যত দ্রুত সম্ভব এই একটা আন্তর্জাতিক নেগোসিয়েশনের মাধ্যমে এটা যদি সম্ভব হয়, সবাই সেটাই প্রত্যাশা করবে। যুদ্ধ তো কাম্য না কারো কাছে। অবশ্যই আমরা আসলে সে প্রত্যাশা করি, কারণ দিন শেষে দেখা যায় যে বড় রাষ্ট্রগুলো যখন এরকম যুদ্ধে থাকে তখন আসলে আমাদের মতো একটু গরিব দেশগুলো নানা ধরনের সমস্যা আসলে পড়তে হয়। অর্থনৈতিক জায়গাটা, বাণিজ্যের জায়গাটা এক ধরনের বড় ধরনের চাপ তৈরি হয়। যুক্ত আছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে খামেনি নিহত হয়েছেন, আজকে বলা যায় পুরোপুরি এটি গতকাল এক ধরনের গুজব ছিল, ইসরায়েলি গণমাধ্যম বলেছে মারা গেছে, ইরানি গণমাধ্যম পররাষ্ট্রমন্ত্রী বলেছে না যায়নি, কিন্তু আজকে মোটামুটি এটা একদমই পরিষ্কার যে আয়াতুল্লাহ আলী খামেনি এখন আর বেঁচে নেই এবং তিনি তার মেয়ে, তিনি তার নাতি সহ আসলে ইন্তেকাল করেছেন। এখন আসলে ইরানের জন্য এই যুদ্ধে কতটা শক্ত অবস্থানে থাকা আপনার কাছে মনে হয়, বা কেমন এখন ইরানের যুদ্ধের আসলে প্যাটার্ন পরিবর্তন করবার কোনো অবস্থা তৈরি হয় কিনা? আসলে দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মৌলিক টার্গেট ছিল তারা, আমার সহমত আগে এটাকে যুদ্ধকে আমরা হঠাৎ যুদ্ধ বলতে পারছি না, এটি হচ্ছে একটা যুদ্ধের কন্টিনিউশন। যে গত বছরের যে যুদ্ধটা ছিল সেটি অল্প সময়ের জন্য আলোচনার জন্য যুদ্ধ বিরতি হয়েছে, কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে মৌলিকভাবে যে ইরানের যে নেতৃত্ব, যে তাদের যে মুসলিম, তাদের যে লিডার, ওনাকে টার্গেট করেই তো কিন্তু তাদের এই যুদ্ধ। তো সেই জন্য এটি মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে তারা সফল বলা যেতে পারে, কিন্তু ইরানের জন্য এটা একটা গ্রেট লস আমি মনে করি। কারণ খোমেনি যেরকম আনকম্প্রোমাইজিং লিডারশিপ ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র যে নেগোসিয়েশন করতে চায়নি সেরকম নয়। ইসরায়েল মধ্যস্থতার মাধ্যমে কিন্তু কাতারও ভূমিকা পালন করেছিল বিভিন্ন সময় আমরা দেখেছি, কিন্তু সেই ক্ষেত্রে ইসরায়েলের প্রশ্নে এবং তাদের পারমাণবিক বোমা এবং মিসাইল তৈরির ক্ষেত্রে কিন্তু খোমেনি এবং ওনার প্রশাসন কিন্তু তারা কখনো পিছপা হয়নি। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র খোমেনিকে টার্গেট করে এবং সেই সাথে ওনার নিরাপত্তার সাথে জড়িত এবং ওনার সিকিউরিটি এর সাথে যারা হাই অফিসিয়াল ছিল তাদেরকে টার্গেট করে এবং পুরো পরিবারকে টার্গেট করে একটা নেতৃত্ব শূন্য ইরান তৈরি করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই ধরনের বিমান হামলা করে। এখন প্রশ্ন হচ্ছে যে এটার পরিস্থিতিটা কোন দিকে যাবে বা এটার কনসিকুয়েন্সটা কি হবে ইরানের ক্ষেত্রে। ইরানের জনগণের মধ্যে কিন্তু একটা বিভক্তি তৈরি করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে, একটা আন্দোলনও কিন্তু হচ্ছে, একটা অপোজিশনও সেখানে তৈরি হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সে অপোজিশনের মাত্রাটা কতটুকু। আমার যে অভিজ্ঞতা বা আমি যেটি দেখেছি বা আমরা ইন্টারন্যাশনাল রিলেশনসের ইয়ে থেকে যেটা দেখি, যে এখনো খোমেনির প্রশাসন বা খোমেনির প্রতি শ্রদ্ধাবোধ এবং রাষ্ট্রের যে ইরানের যে ঐক্য, সে ঐক্যের ক্ষেত্রে 80%-এরও বেশি লোক এখনো খোমেনি প্রশাসনকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো সেই জন্য তাদের যারা ইসলামিক লিডার, ওনাদের যে তারা এইভাবে ইসলামিক রিপাবলিক গুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু পরবর্তী লিডারশিপও তারা চয়েস করার ক্ষেত্রে কিন্তু চিন্তা করে না। আপনারা দেখেছেন যে খোমেনির মৃত্যু স্বীকার করবার পরপরই ওনারা কিন্তু ইন্টারিম তাদের লিডার কিন্তু চয়েস করে ফেলছেন। এখন এটির কনসিকুয়েন্স কি, তাকে লিডার চয়েস করেছেন সেটা হয়তো ওনাদের ইন্টারনাল চিন্তা থাকতে পারে যুদ্ধটাকে ওনারা কোন দিকে নিবেন, সেই জন্য এমন একজনকে চয়েস করেছেন তিনি কিন্তু পরমাণু বিজ্ঞানী এবং
খোমেনির একেবারে খুব কাছের মানুষ ছিলেন, যার সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটা আলোচনার টেবিলে যাওয়ার মতো এই ধরনের একটা পরিস্থিতি আছে। সেই জন্য আজকে আপনারা পত্রপত্রিকায় দেখবেন, আপনিও নিজেই বলেছিলেন যে আজকে ট্রাম্প প্রশাসন আলোচনা করতে রাজি হয়েছে। তো সেই জন্য যে আমরা ইরানকে পুরো মুসলিম বিশ্ব থেকে বা পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে দেখলে এই যুদ্ধকে আমরা ভুল করব। আমাদের যে এই যুদ্ধে তাদের প্রাথমিক টার্গেট ফুলফিল হয়েছে। এবং আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র যখন আলোচনা করে তখন ইরানের পারমাণবিক বোমা তারা উৎপাদন করতে পারবে না, সেটার শর্তের সাথে সাথে নতুন শর্ত জড়িয়ে দেয় যে তারা মিসাইল বা ক্ষেপণাস্ত্র তারা উৎপাদন করতে পারবে না। তো সেই ক্ষেত্রে একটা রাষ্ট্রের সিকিউরিটি কিভাবে চলবে, ইন্টারনাল সিকিউরিটি কিভাবে চলবে, তাদের ন্যাশনাল ইন্টারেস্টটা কি, তাদের শত্রু কি মিত্র কি, ওইটা তো ওই রাষ্ট্র বিবেচনা করবে।